আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে জামাত আমিরের গভীর শোক। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে এবি পার্টির শোক, যা বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। মির্জা আব্বাস বললেন দুষ্টুমি করবা না, জবাবে যা বললেন জনপ্রিয় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দায়িত্ব ছাড়ার পরও 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় আসছেন পল কাপুর, জোর পাবে বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্ব। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামানের ছোট ভাই মাসুদুর। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার 1 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই শোক ও উদ্বেগের কথা জানান। স্ট্যাটাসে তিনি শোক সন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ও শক্তি কামনা করেন। ফেসবুক স্ট্যাটাসে ডাক্তার শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখেন, এই পরিস্থিতি ইতিমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। সামরিক উত্তেজনা আরও বাড়লে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে যে কোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে বিপন্ন করবে বলে তিনি সতর্ক করেন। সংকট নিরসনে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার অনুরোধ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্ব নেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পোস্টটি শেষ করেন জামাত আমির। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবি পার্টির শোক, যা বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার খবরে আমার বাংলাদেশ এবি পার্টির গভীর শোক ও নিন্দা জানিয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার উপর এই ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন, যা বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, মুসলিম উম্মার একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ইসলামী মূল্যবোধ, ন্যায় বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার। নেতৃবৃন্দ আরো বলেন, দুনিয়ার অতীত ইতিহাস প্রমাণ করেছে যে সামরিক আগ্রাসন ও শক্তির রাজনীতি কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং তা প্রতিশোধ, অস্থিরতা ও সংঘাতকে উস্কে দেয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই যুদ্ধ এবং সংঘাত বন্ধ করা। এবি পার্টি স্পষ্টত মনে করে বিশ্বে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সমাধান। শক্তির প্রদর্শন নয়, ন্যায় ও মানবতার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত। মির্জা আব্বাস বললেন দুষ্টুমি করবা না, জবাবে যা বললেন জনপ্রিয় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল অনেক সময়ই কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, হয়ে ওঠে কৌশল, সম্পর্ক ও বার্তার সূক্ষ্ম বিনিময়ের ক্ষেত্র। এমন এক আয়োজনে নিজের উপস্থিতি ও বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার নিজের ফেসবুকে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে নানা বিষয় তুলে ধরেছেন তিনি লিখেন, আজকের জামাত ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছে। গুরুত্বপূর্ণ কথোপকথন সাবহেডে নাসির উদ্দিন লিখেন, জামায়াতে ইসলামীর আমিরকে বললাম আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়া
দুইটাই রইল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে। মঈন খানকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি, বাসায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন, এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম। ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। দায়িত্ব ছাড়ার পরও 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 ক অনুযায়ী তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়। এর আগেও 2006 সালের 29 অক্টোবর একটি গ্যাজেটের মাধ্যমে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের মর্যাদা প্রদান করা হয়েছিল। 2006 সালের সেই প্রজ্ঞাপনে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986 এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ 3 মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছিল। সে সময় মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে 2002 সালের একটি আগের প্রজ্ঞাপন বাতিল করার কথাও উল্লেখ ছিল। 2006 সালের প্রজ্ঞাপনে এই নিরাপত্তা ও মর্যাদা 3 মাসের জন্য কার্যকর থাকলেও 2026 সালের নতুন প্রজ্ঞাপনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা 1 বছর নির্ধারণ করা হয়েছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার কাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় 1 লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী খোলামেলা জায়গা হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করার কথা বলেছেন, যেন দুর্যোগের পরপরই মানুষকে সেখানে সরিয়ে নেওয়া যায়। মন্ত্রণালয় ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করছি। আগামী 11 মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত আলোচনার শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর হবে, যেখানে রাজনৈতিক বোঝাপড়ার পাশাপাশি প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে এই সফরে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। তারা বলছেন, সফরে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক ইস্যু, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান নিয়েও আলোচনা হতে পারে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের আলোচ্য সূচির অন্যতম বিষয় ছিল পল কাপুরের আসন্ন ঢাকা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 2 দিনের সফরে আগামী 3 মার্চ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, আগামী 4 ও 5 মার্চ ঢাকায় ব্যস্ত সময় পার করবেন পল। তিনি বাংলাদেশ সরকারের বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পল কাপুর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে অবশ্য নির্বাচন সামনে দেখে সিদ্ধান্তে পরিবর্তন এনে ওয়াশিংটন জানায়, নির্বাচন পরবর্তী নতুন সরকারের সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন। নিয়োগ পাওয়ার পর এটি পলের প্রথম বাংলাদেশ সফর। এটি যুক্তরাষ্ট্রের দিক থেকে প্রথম দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি নতুন সরকার গঠনের পর কোনো বিদেশি প্রতিনিধিরও প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। উভয় পক্ষ কিভাবে অংশীদারত্ব সামনে এগিয়ে নিতে পারে তা নিয়ে এই সফরে আলোচনার সুযোগ রয়েছে। শেরপুর ৩ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হয়েছেন মরহুম আলহাজ নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, ব্যবসায়িক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দলীয় নেতাকর্মীরা জানান, জামাত বিএনপির সংঘর্ষে নিহত রেজাউল করিমের আত্মত্যাগ এবং এই আসনের সংসদ সদস্য প্রার্থী মরহুম নুরুজ্জামান বাদলের রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকারকে ধারণ করেই তাকে প্রার্থী করা হয়েছে। তিনি দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। মনোনয়ন ঘোষণার পর শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে এই আসনে নির্বাচন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো বৈধ প্রার্থী ভোটের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত রাখা হয়। সেই প্রেক্ষাপটে শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে জানায়, স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর আবার মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই সহ নির্বাচনী কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল ঘোষণার মধ্যে দিয়ে শেরপুর ৩ আসনের নির্বাচনী পরিবেশ আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রার্থীরা প্রচারণা কার্যক্রমে প্রস্তুতি নিচ্ছেন এবং ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ বাড়ছে। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে জামাত আমিরের গভীর শোক। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে এবি পার্টির শোক, যা বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মির্জা আব্বাস বললেন, দুষ্টুমি করবা না, জবাবে যা বললেন জনপ্রিয় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দায়িত্ব ছাড়ার পরও 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় আসছেন পল কাপুর, জোর পাবে বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্ব। শেরপুর ৩ আসনে জামায়াতে প্রার্থী হলেন নুরুজ্জামানের ছোট ভাই মাসুদুর। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।